আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় 5 নিয়ে পড়ালেখা করব। একদমই নতুন একটা টপিক। এই টপিকে আমরা আগে এই পর্যন্ত যত পড়ালেখা করেছি পড়িনি। আমরা পদার্থ নিয়ে পড়েছি, কিন্তু পদার্থের গঠন নিয়ে পড়িনি। আহ, এই এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে আস্তে আস্তে করে তোমরা কেমিস্ট্রি একটু একটু করে পড়া শুরু করবে। আচ্ছা, তো পদার্থের গঠন এখানে কি আছে চলো আমরা দেখে নেই। আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছি। সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। তার মানে পদার্থের ক্ষুদ্রতম কণা কি যদি জিজ্ঞেস করে, সেটা হলো অণু। আর এই অণুকে ভাঙলে কি পাওয়া যায়? এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কি ভূমিকা রাখতে পারি সেই সম্পর্কে জানব। ওকে, এখন চলো পরমাণু এবং অণুর ব্যাপারে ধারণা নিয়ে নিই। প্রথমে একটা পরীক্ষা আছে, দেখো। পদার্থকে বিভাজন করলে কি পাওয়া যায়? তার মানে একটা পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায়? তো কি করেছে, একটি চক নেই, সেটিকে দুই ভাগ করি। ওই যে আমরা বোর্ডে লিখি না, যে চক দিয়ে, সেই চকটা নিয়েছে, সেটাকে দুটো ভাগে ভাগ করেছে। সেই ভগ্নাংশটি পাশের সহপাঠীর হাতে দেই, আবার সেটিকে দুই ভাগ করি। এভাবে যতবার সম্ভব ভাগ করি। এবার ক্ষুদ্র অংশটিতে হাতুড়ি দিয়ে গুঁড়ো করি। মিহি গুঁড়া হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। দেখবা যে একদম বালু বালু টাইপের বা হালকা হালকা একটা হাতে লাগবে। আচ্ছা, এখন নিচের প্রশ্নটি নিয়ে ভাবি। চকের মিহি গুঁড়াকে আরো ছোট করা সম্ভব? মতামত ছকে লিখি। হ্যাঁ সম্ভব, তোমরা হ্যাঁ লিখে নিবে। কিভাবে সম্ভব দেখো, আমরা চকের মিহি গুঁড়াকে ভেঙে আরো ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। আচ্ছা, পরমাণু ও অণু সম্পর্কে আরো কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। তাহলে পরমাণু, যে কোনো পদার্থ গঠন হচ্ছে কি দিয়ে? পরমাণু দিয়ে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। ইংরেজিতে আমরা পরমাণু বলি। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম, যে এটা হলো ক্ষুদ্রতম কণা, এটাকে আর ভাঙা যায় না এবং এটা পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। ওকে, অ্যাটম শব্দটি গ্রিক অ্যাটোমাস শব্দ থেকে এসেছে, যার অর্থ অবিভাজ্য। অবিভাজ্য মানে যাকে আর ভাগ করা যাচ্ছে না। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু, আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ বা মৌল। আচ্ছা, তার মানে আমরা কি পড়েছি, যে অণুকে ভাঙলে কি পাচ্ছি? পরমাণু পাচ্ছি। এখন একই ধরনের যদি পরমাণু পাই তাহলে সেটাকে মৌলিক পদার্থ বলবো। কোন কোন মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। আবার কোন কোন মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেনের অণুতে দুটি পরমাণু থাকে। কোন কোন পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত হয়, এদেরকে বলে যৌগিক পদার্থ। তাহলে আমি কি বুঝলাম, মৌলিক পদার্থ কারা? যে সকল পদার্থের পরমাণুগুলো একই রকম, সেটা হলো মৌলিক পদার্থ। আর যে সকল পদার্থের পরমাণুগুলো ভিন্ন রকম, সেটা হলো যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই দুই রকম পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে।
আচ্ছা, তো এই যে আমরা এখানে পরমাণু এবং অণুর ছবি দেখতে পাচ্ছি এবং এখানে দেখো পানির অণুর যে আকার আছে সেটা কিন্তু এঁকে দিয়েছে। আমরা পানিকে সাধারণত কিভাবে লিখি? H2O, তাই না? মানে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু মিলে আমরা পানির যে গঠনটা সেটা হয়। আচ্ছা, অক্সিজেন পরমাণুর দুটি হাত এবং হাইড্রোজেন পরমাণুর একটি হাত আছে। দেখো এই যে দেখো এই ছবিটাই যদি দেখো, অক্সিজেনের কিন্তু দুটি হাত, এই যে দেখো দুইটা রেড হাত বের হয়েছে, তাই না? লাল হাত বের হয়েছে। আর হাইড্রোজেনের অ্যাশ কালারের এই হাইড্রোজেনের একটা হাত এবং এই হাইড্রোজেনের আরেকটা হাত। অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখাই। এই যে তোমরা উপরের যে ছবিটা, এই ছবিটাই এখানে দিয়ে দিবে। আচ্ছা, পদার্থের গঠন। সরি, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। এটা আমরা একটু আগেই পড়েছি। যেমন কি কি? তাহলে মৌলিক পদার্থের উদাহরণ কি কি হতে পারে? লোহা, সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। কোন কোন মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। কোন কোন পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদেরকে বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন দুই রকম পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, অক্সিজেনের পরমাণু এবং হাইড্রোজেনের পরমাণু মিলেই কিন্তু এই পানির অণুটা হলো। কিন্তু তোমার এই অক্সিজেন কি হয়? বাতাসে থাকে। হাইড্রোজেনও কিন্তু বাতাসে থাকে। তো এই দুটো মিলিত হলে তখন কি আমরা বাতাস খাচ্ছি? তাহলে পানি যে হচ্ছে না, এই দুটো মিলিত হলে তখন সেটা কিন্তু আবার অন্য বৈশিষ্ট্যের একটা পদার্থ হয়ে গেল, যেমন পানি হয়ে গেল। আচ্ছা, অণুর ধারণায় পদার্থের তিন অবস্থা। আমরা ইতোমধ্যে পদার্থের তিন ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের তিন ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানবো: বরফ, পানি, জলীয় বাষ্প। মানে আমরা তো এতদিন পড়ছি যে পানির তিনটা রূপ, তাই না? আবার কঠিনের কি কি বৈশিষ্ট্য আছে জানি, তরলের জানি, বায়বীয়র জানি। তো এখন আমরা অণুর ধারণার উপর ভিত্তি করে, যেমন বরফ অবস্থায় পানির অণুগুলো কেমন থাকে, পানি অবস্থায় কেমন থাকে, জলীয় বাষ্প অবস্থায় কেমন থাকে, এখন আমরা সেটা জানবো। দেখো কি বলেছে, কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এই জন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে কোনো ফাঁক থাকে না এবং নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে। দেখো কঠিনের ক্ষেত্রে কি বলেছে, শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে থাকে। আর এখানে কি বলেছে, একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না, কঠিন পদার্থে কিন্তু সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। আচ্ছা, পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নাড়াচাড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না। এটা আমরা প্রথমটা কি পড়েছি, একদম সুনির্দিষ্টভাবে তোমার বিন্যাসে থাকে এবং শক্তভাবে যুক্ত থাকে। তরলের ক্ষেত্রে কি পড়েছি, কাছাকাছি থাকে কিন্তু
নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। আর বায়বীয় ক্ষেত্রে কি পড়েছি, ওরা যুক্তই থাকে না, বরং এরা মুক্ত এবং স্বাধীন পাখির মতো। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হলো মিশ্রণের উপাদান পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি। অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিড়া, বিভিন্ন রকম মশলা সহ আরো কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি করা হয় চানাচুর। মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতোমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থের সম্পর্কে জেনেছি। মিশ্রণও এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। আচ্ছা, এখন এখানে কি করতে হবে, আমাদের চারপাশে যেসব মিশ্রণ দেখি তাদের নাম এবং উপাদান সমূহ নিচের ছকে লিখি। প্রথমটা দিয়েছে কি খাবার স্যালাইন। তো খাবার স্যালাইনে কি কি থাকে? লবণ, চিনি, পানি অথবা গুড়। আরো কি কি লেখা যেতে পারে? আমরা তো একটু আগেই চানাচুরের উদাহরণ পড়েছি। তো আমরা চানাচুর লিখতে পারি বাদাম, ডাল, চিড়া, মশলা। চায়ের লিকার, চায়ের লিকারে কি? চা পাতা, পানি, চিনি। দুধ, চিনি মিশ্রণ, দুধ এবং চিনি। লবণ পানি, লবণ এবং পানি। আচ্ছা, এখন দেখো এরপর আমরা কি পড়ছি, যে এখানে একটা এক্সপেরিমেন্ট আমরা করব। কি? বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ সংগ্রহ করে সাদা কাগজের উপর নিই। কি কি নিলাম? বালু নিলাম, লোহার গুঁড়া নিলাম। একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভেতরে নাড়াচাড়া করি। দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়া গুঁড়া পদার্থ লেগে আছে। এগুলোই লোহার গুঁড়া। অন্য একটি কাগজে লোহার গুঁড়াগুলো সংগ্রহ করি। কয়েকবার চেষ্টায় লোহার গুঁড়াগুলো আলাদা করি। এখানে লোহার চৌম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে অচৌম্বকীয় পদার্থ আলাদা করা হয়েছে। তার মানে লোহার যেহেতু ম্যাগনেটিক পাওয়ার আছে, এই জন্য যখন আমি আরেকটা তোমার চুম্বক নিয়েছি তখন সে আকর্ষণ করে উঠে চলে গেছে। বালুর যেহেতু কোনো ম্যাগনেটিক পাওয়ার বা চৌম্বকীয় কোনো গুণ নাই, সেজন্য সে কিন্তু চুম্বককে আকর্ষণ করতে পারেনি। আচ্ছা, এইভাবে চুম্বক ব্যবহার করে আমরা পানি বা অন্য কোনো জায়গা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। তোমরা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখবে যে সমুদ্রের নিচে যে তোমার নিচে থেকে দেখবা যে অনেক মণিমুক্ত এইভাবে কিন্তু, বা অনেক মেটালিক জিনিস কিন্তু এভাবে কালেক্ট করা হয়। বড় বড় যে তোমার চুম্বক আছে ওটা নিয়ে ঘোরা হয়। তখন হয় কি, যে তোমার যেগুলোর ম্যাগনেটিক পাওয়ার আছে সেগুলা কিন্তু এসে এই চুম্বকের গায়ে লেগে যায়। অনেক দেখা যায় যে অনেক দামি দামি জিনিস কিন্তু এভাবে উদ্ধার করা হয়। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তা থেকে নিশ্চয়ই বুঝেছি যে সব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি একই রকম না। হ্যাঁ, যেমন একটু আগে যে আমরা চানাচুর সম্পর্কে পড়েছি, তো চানাচুরও তো অনেকগুলো উপাদান দিয়ে তৈরি। আমরা কি এখন চুম্বক দিয়ে চানাচুরের উপাদান আলাদা করব? না, এটা সিম্পলি আলাদা করা যায়। দেখলেই বোঝা যায় যে কোনটা বাদাম, কোনটা চিড়া, তাই না? এটা কিন্তু সুন্দর করেই বোঝা যায়। আচ্ছা, মিশ্রণ থেকে তার উপাদান সমূহে পৃথক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন হয়। এখন কি বলেছে? মিশ্রণের উপাদান পৃথকীকরণ সম্পর্কে আরো কিছু জানি। মিশ্রণে দুই বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো কোনো মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে। এটাকে কি বলে? সমসত্ব মিশ্রণ। দেখো উদাহরণ দিয়েছে, খুব সুন্দর একটা উদাহরণ। যেমন চিনির শরবত, এই মিশ্রণের উপাদান হলো পানি ও চিনি। শরবতের মধ্যে পানি ও চিনির অবস্থান সর্বত্র একই থাকে, যদিও শরবতে চিনির উপস্থিতি বোঝা যায় না। আচ্ছা, তার মানে কি, দেখো এটা হলো সমসত্ব মিশ্রণ, যেটা একদম সমানভাবে, সমসত্ব বলতে কি, সমানভাবে যেটা মিশ্রিত হয়েছে সেটা। এটা আমি
স্যালাইনের কথা বলতে পারি, অথবা চিনির শরবত, অথবা যে কোনো শরবত, আমরা যে শরবতগুলো খাচ্ছি, অথবা চা, এক্ষেত্রে কিন্তু একদম সমানভাবে এই যে 2-3টা পদার্থ যাই আছে এরা কিন্তু মিশে যাচ্ছে, এটাই হলো সমসত্ব মিশ্রণ। আবার কোনো কোনো মিশ্রণে প্রতিটি উপাদানের উপস্থিতি বোঝা যায়। মিশ্রণের মধ্যে উপাদানগুলো সাধারণভাবে মিশ্রিত থাকে, কোথাও বেশি বা কোথাও কম। এটাকে বলে অসমসত্ব মিশ্রণ। যেমন বালু ও লোহার গোড়ার মিশ্রণ। তাছাড়া আমরা যে একটু আগে চানাচুর পড়েছি, এটাও অসমসত্ব মিশ্রণ। এরা মিশতে পারেনি, এরা পাশাপাশি আছে কিন্তু এরা মিশে যেতে পারেনি। আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান পৃথক করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করি। চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। তাপ দিয়ে বাষ্পীকরণ প্রক্রিয়ায় চিনি শরবত থেকে চিনি আলাদা করা যায়। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, চিনি পাত্রের তলায় থেকে যায়। কোন উপায়ে উপাদান পৃথক করব তা উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তাহলে আমরা কি কি উপায়ে করতে পারি? বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ইত্যাদি ব্যবহার করে। দেখো বাতাসের একটা এক্সাম্পল কিন্তু এখানেই দিয়েছে, এই যে ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করার জন্য বাতাস ব্যবহার করলো। তাপ কি? তাপেরটাও এখানে দিয়েছে, এই যে চিনির শরবত থেকে আমরা তাপের মাধ্যমে চিনিটাকে আলাদা করতে পারছি। ছাঁকনিটাও একটু আগে বলেছে, সেটা হলো চায়ের লিকার। চায়ের লিকার থেকে চা পাতা আমরা আলাদা করার জন্য ছাঁকনি ব্যবহার করি। চুম্বকেরটাও একটু আগে বলেছে, ওই যে বালু এবং তোমার লোহার গুঁড়া, এটা আমরা চুম্বক দিয়ে আলাদা করতে পারি। আচ্ছা, এবার হলো কি বস্তুর সংরক্ষণ ও পুনর্ব্যবহার। কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে তখন পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসের রোগ হয়। পানি দূষিত হলে আমরা নানাভাবে রোগ আক্রান্ত হয়ে পড়ি। সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসলের উৎপাদন কম হয়। গাছ সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না। আবর্জনা কমানো এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এবার কি বলেছে? বস্তু সংরক্ষণ এবং পুনর্ব্যবহারে আমরা কি কি করতে পারি? আচ্ছা, দেখো প্রথমেই পানির বোতল কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি। কি করতে পারি আমরা? সেটা দিয়ে ফুলের টব, কলমদানি হবে। হ্যাঁ, একটু দেখি কলমদান। আচ্ছা, কলমদান এখানে তো আসলে এটা দেওয়াই আছে, রান্নাঘরে পুনর্ব্যবহার, ফুলের টব, কলমদান তৈরি। আচ্ছা, এরপর কাঁচের বোতল। কাঁচের বোতল কি দিয়ে তৈরি? কাঁচ দিয়ে তৈরি। পানি অথবা তেল রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারি, শোপিস তৈরি করতে পারি, রঙিন বোতল, সাজসজ্জা এগুলো করতে পারি। পুরানো খবরের কাগজ কি দিয়ে তৈরি? কাগজ দিয়ে তৈরি। ব্যাগ তৈরি, বই মোড়ানো, হস্তশিল্প এগুলার কাজে। টিনের কৌটা কি দিয়ে তৈরি? ধাতু দিয়ে তৈরি। এটা আমরা পেন রাখার স্ট্যান্ড হিসেবে বানাতে পারি। গাছের চারা লাগানো যেতে পারে। পুরানো জামা, সেটা কি দিয়ে তৈরি? কাপড়। আমরা মোছার কাপড়, খেলনার কভার এগুলো হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা কি পড়ব? বস্তুর সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না ফেলে দিই, করে অথবা না করে ফেলে দেই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলো পুনর্ব্যবহার করে, কম ব্যবহার করে এবং পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারি। আচ্ছা, এই যে সাইনগুলো দেখছো না, তোমরা এখন থেকে যখন কোনো কিছু কিনবে দেখবে ওটার পেছনে অথবা যে লেবেল করা থাকে ওটার উপরে কিন্তু এই সাইনগুলো দেওয়া থাকে। তো যেমন প্রথমটা রিডিউস, তারপর এটা রিইউজ, তারপর রিসাইকেল। ওকে, এখন রিডিউস বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো। পরিবেশ সংরক্ষণের জন্য এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মিতব্যয়ী হব। গোসল করা, দাঁত ব্রাশ এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা পানির কল খুলে রেখে পানি অপচয় করব না। যে রুম থেকে বের হওয়ার সময় রুম লাইট, ফ্যান ইত্যাদি বন্ধ করে যাব, যে কোনো রুম থেকে। ওকে, এমনই ভাবে প্রতি ক্ষেত্রেই আমরা মিতব্যয়ী আচরণ করব।
আচ্ছা, এরপরটা দেখো রিইউজ। রিইউজ মানে কি? পুনরায় ব্যবহার করা। আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দেই যা আবার ব্যবহার করা যায়। যেমন পানির খালি বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়, মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়, কলম রাখার পাত্রও বানানো যায়। একপাশে ব্যবহৃত কাগজের উল্টা পাশে ছবি আঁকা যায়। পুরনো জামা কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসপত্র পুনরায় ব্যবহার করলে বর্জ্য কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। এরপর যেটা বলেছে রিসাইকেল, সেটা হলো মানে পুনঃপ্রক্রিয়া করার জন্য সংরক্ষণ করা। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি। এগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং রিসাইকেল করি, তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপাদন করা যায়। তার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। আচ্ছা, এরপরে লাস্ট যেটা জৈব সার তৈরি বা কম্পোস্টিং। রান্নাঘরে শাকসবজি, মাছ মাংস কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি, তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা যায়। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীটা আমরা নোট থেকেই ডিরেক্ট সমাধান করে ফেলি। চলো। কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? আমরা একটু আগেই পড়েছি, সেটা হলো কঠিন পদার্থ। পানির কঠিন অবস্থা কোনটি? বরফ। শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? তাপ। কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে কি হয়? পরিবেশ ভালো থাকে। আচ্ছা, হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে। পদার্থের গ্যাসীয় অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে। পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ছাঁকনি ব্যবহার করি। পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে। আচ্ছা, এবার আমরা পড়ব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পানির অবস্থা কয়টি? তাদের নাম কি কি? পানির অবস্থা তিনটি: কঠিন বরফ, তরল পানি, গ্যাসীয় জলীয় বাষ্প। পরমাণু ও অণুর মধ্যে দুটি পার্থক্য লিখি। পরমাণু ও অণুর মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। পদার্থের ক্ষুদ্রতম কণা যা আর ভাঙা যায় না। আর অণু কি? এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। মৌলের বৈশিষ্ট্য ধারণ করে পরমাণু, আর অণু পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। আচ্ছা, পদার্থের তরল অবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। পদার্থের তরল অবস্থার দুটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। তরলের নির্দিষ্ট আকার নেই, কিন্তু আয়তন নির্দিষ্ট থাকে। অণুগুলো কাছাকাছি থাকে এবং স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। তাই তরল এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। আচ্ছা, এরপরে কি আছে? বর্ণনামূলক প্রশ্ন। অণুর ধারণায় পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করি। অণুর ধারণায় পদার্থের তিন অবস্থার ব্যাখ্যা নিচে দেওয়া হলো। কঠিন অবস্থা: অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং শক্তভাবে যুক্ত থাকে, নড়াচড়া করতে পারে না, তাই আকার ও আয়তন নির্দিষ্ট থাকে, যেমন বরফ। তরল অবস্থা: অণুগুলো কাছাকাছি থাকে কিন্তু নির্দিষ্ট বিন্যাসে নয়, অল্প নড়াচড়া করতে পারে এবং প্রবাহিত হয়, তাই আকার নির্দিষ্ট নয়, আয়তন নির্দিষ্ট, যেমন পানি। গ্যাসীয় অবস্থা: অণুগুলো একে অপরের থেকে দূরে থাকে এবং দ্রুত গতিতে চলাচল করে, আকার ও আয়তন কোনোটাই নির্দিষ্ট নয়, যেমন জলীয় বাষ্প। বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়? আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে বাসাবাড়ি থেকে নানা ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয়। এসব বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষিত হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তাই পরিবেশ রক্ষার জন্য বাসাবাড়ির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা খুবই জরুরি। বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর উপায়। আচ্ছা, প্রথমটা কি? বর্জ্য আলাদা করা। ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে ফেলতে হবে। এতে পুনর্ব্যবহার ও কম্পোস্ট তৈরি সহজ হয়। পুনর্ব্যবহার:
প্লাস্টিক বোতল, কাঁচের জার, পুরানো কাপড় ইত্যাদি ফেলে না দিয়ে আবার ব্যবহার করা যায়। পুনঃপ্রক্রিয়াজাত। রিসাইকেল। কাগজ, প্লাস্টিক, কাঁচ ও ধাতু আলাদা করে রিসাইকেল করা হলে নতুন পণ্য তৈরি করা যায় ও দূষণ কমে। কম্পোস্ট তৈরি। রান্নাঘরের সবজির খোসা ও খাবারের উচ্ছিষ্ট মাটির নিচে পুঁতে জৈব সার তৈরি করা যায়। প্লাস্টিকের ব্যবহার কমানো। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করতে হবে এবং কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। ডাস্টবিন ব্যবহার করা। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। সচেতনতা বৃদ্ধি। পরিবারের সবাইকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। বাসাবাড়ির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব। তাই আমাদের সবাইকে সচেতন হয়ে বর্জ্য সংরক্ষণ ও পুনর্ব্যবহার করতে হবে। আচ্ছা, লাস্ট আরেকটা প্রশ্ন, চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়? চিনির শরবতে যদি ময়লা মিশে যায় তাহলে এটি একটি অসমসত্ব মিশ্রণ হয়ে যায়। এই মিশ্রণ থেকে ময়লা আলাদা করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো বা উপায় হলো ছাঁকন প্রক্রিয়া। প্রথমে শরবতে যদি বড় দানার বা দৃশ্যমান ময়লা থাকে তাহলে ছাঁকনি ব্যবহার করা যেতে পারে। ছাঁকনির ফাঁক দিয়ে তরল অংশ নিচে পড়ে আর বড় ময়লাগুলো উপরেই আটকে থাকে। এর ফলে শরবত প্রথম ধাপেই অনেকটা পরিষ্কার হয়। এরপরেও যদি ছোট দানার ময়লা বা অদ্রবণীয় পদার্থ শরবতে থেকে যায় তাহলে ফিল্টার পেপার ব্যবহার করা যায়। ফিল্টার পেপারের সূক্ষ্ম ছিদ্রগুলো খুব ছোট ময়লাকেও আটকে রাখে, ফলে তরল অংশ নিচে পড়ে পরিষ্কার শরবত পাওয়া যায়। এভাবেই শরবত মিশ্রণের উপাদান ও ময়লা ধাপে ধাপে আলাদা করা সম্ভব। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা খুব সুন্দর করে হয়ে গেছে। আশা করি যারা পুরো ভিডিও দেখেছো, মন দিয়ে দেখেছো, অবশ্যই বুঝতে পেরেছো। আমাকে মাঝে মাঝেই অনেকেই মেসেজ করেন বা বাচ্চারা করে থাকে যে আমি পড়াই কিনা, অনলাইনে পড়াই কিনা। অনলাইনে পড়াই না, আসলে আমি ভিডিওগুলো এত ডিটেলস করি, আমার কাছে মনে হয় আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে পুরোটা ভিডিও একবার মন দিয়ে শোনান, প্রয়োজনে 2-3 বারও শোনান, তাহলে কিন্তু ওদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে তো আমি আছি। তারপরেও যদি কোনো সমস্যা হয় যে কোনো সময় মিলি টিউটোরিয়ালে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা আমার ইমেল অ্যাড্রেস ডিটেলসে দেওয়া আছে সেখানে মেইল করতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানালেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিই। তো আজকের মতো এখানে শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।